মুভির শুরুতে জো এবং কিম নামে দুজন ছেলেকে দেখি। তারা দুজন খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে এবং তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা অনেক টাকা কামিয়ে বড়লোক হতে চায়। কিম এবং জো তাদের গাড়ি নিয়ে একটি কারাগারের সামনে আসে এবং কিছুক্ষণ পর কারাগার থেকে তাদের বন্ধু শিখ মুক্তি পেয়ে তাদের কাছে আসে। বন্ধুর এত বছর পর বের হওয়ার জন্য তারা পার্টি করতে যায়। এখানে তারা তিনজন অনেক গল্প করছিল। তাদের কথা শুনে বোঝা যায় আসলে তারা তিনজন হলো কুখ্যাত চোর। 3 বছর আগে তারা একটি জুয়েলারি শপে চুরি করেছিল, যার ফলে জো এবং কিম বেঁচে গেলেও শিখ ধরা পড়ে যায়। এতে তার 3 বছরের জেল হয়। শিখ বলে, জেলে আমার সাথে তাইওয়ানের একজনের পরিচয় হয়েছে। সেখানে সমুদ্রের পাড়ে তার কিছু দোকান আছে। আমরা যদি একটি দোকান কিনে নেই তাহলে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো। আমাদের ডাকাতি করা টাকা দিয়ে আমরা এসব কিছু শুরু করতে পারবো। কিম বলে, তা আর হচ্ছে না। তুমি জেলে থাকা অবস্থায় কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। টাকার মান একেবারেই কমে গিয়েছিল আর এখন ওই টাকার কোনো মূল্যই নেই। এখন তাদের কাছে কিছু ডলার আছে, তাই তারা প্ল্যান করে তারা ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলবে। তাহলে যদি সেখান থেকে কিছু ডলার জেতা যায়। এরপর তারা সরাসরি ক্যাসিনোতে গিয়ে খেলা শুরু করে দেয়। এমন সময় শিখ ওই ক্যাসিনোর লকারে অনেকগুলো টাকা দেখতে পায়। তারপর সেখানে একজন ওয়েটার তাদেরকে খাবার দিতে আসলে শিখ তাকে বলে, অনেকদিন পর তোকে পেলাম, তুই বাহিরে আয়, তারপর তোকে দেখছি। এই ওয়েটারের নাম ছিল মায়ুন। শিখ জেলে যাবার আগে তারা তিনজন মিলে মায়ুনকে কিছু টাকা ধার দিয়েছিল, কিন্তু সে তাদের টাকা আর পরিশোধ করেনি, যার কারণে এবার তারা মায়ুনকে বাইরে পেয়ে প্রচুর মারধর করে এবং ধার দেওয়া টাকা ফেরত চায়, কিন্তু মায়ুনের টাকা ফেরত দেওয়ার সামর্থ্য ছিল না। তখন শিখ প্ল্যান করে যে তারা ওই ক্যাসিনোতে ডাকাতি করবে। শিখ ভাবে যে মায়ুন যেহেতু ক্যাসিনোতে চাকরি করে, তাই ক্যাসিনোর বিভিন্ন গোপন ইনফরমেশন মায়ুনের কাছে থাকবে, যেটা দ্বারা তারা খুব সহজে ডাকাতি করতে পারবে। তাই সে মায়ুনকে বলে, তুমি যদি আমাদের সাথে ডাকাতিতে অংশগ্রহণ করো এবং আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাকে ধারের টাকা পরিশোধ করতে হবে না, উল্টো তুমি আরো টাকা পাবে। মায়ুন তখন কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কিন্তু কিম এবং জো তাদের দিকে হা করে তাকিয়ে থাকে। শিখ বলে, দেশের যে অবস্থা, ব্যাংকে যে পরিমাণ টাকা আছে এর থেকে বেশি টাকা ক্যাসিনোতেই আছে। শিখ তাদেরকে জানায় জেলে থাকা অবস্থায় এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়, সে তার থেকে অস্ত্র নিতে পারবে। কিম, জো, শিখ আর মায়ুন মিলে প্ল্যান করতে থাকে তারা কিভাবে ডাকাতির কাজ সম্পন্ন করতে পারবে। তারা প্ল্যান করে টাকা চুরির পাশাপাশি তারা সেখানকার সিসিটিভির হার্ড ডিস্কও চুরি করবে, তাহলে পুলিশ পরবর্তীতে ইনভেস্টিগেশন করতে আসলে তাদের পক্ষে যেন কোনো প্রমাণ না পায়। এরপর তারা সরাসরি অস্ত্র ব্যবসায়ীর কাছে যায় এবং প্রয়োজন মতো অস্ত্র কিনে নেয়। সেই অস্ত্র ব্যবসায়ীর নাম ছিল বং। যদিও অস্ত্র ব্যবসায়ী বং জানতো না যে তারা সেই অস্ত্র দিয়ে ক্যাসিনো লুট করতে যাচ্ছে। এরপর তারা তাদের গাড়ির নাম্বার এবং কালার চেঞ্জ করে এবার তারা প্ল্যান অনুযায়ী ক্যাসিনোর ওয়েটার মায়ুনকে সাথে নিয়ে 4 জন মিলে ফায়ার এসকেপ সিঁড়ি দিয়ে বিল্ডিং এর ছাদে উঠে। সেখানে তারা বুলেট প্রুফ জ্যাকেট, মাস্ক এবং বন্দুকগুলো লোড করে রেডি হয়ে পাশের একটি সিঁড়ি দিয়ে গুদাম ঘরে প্রবেশ করে। তারপর সেখানে জানালা ভেঙে ক্যাসিনোর পেছনের দরজার সামনে চলে আসে। এরপর তারা দরজায় গুলি করে লক ভেঙে রুমে প্রবেশ করে। ক্যাসিনোতে ঢুকে তারা 4 জন বন্দুক হাতে সবাইকে ঘিরে ধরে এবং প্ল্যান মতো লুট করতে থাকে। এই ফাঁকে অন্য একটা কর্মী লুকিয়ে লুকিয়ে সেখানকার অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে গ্যাংস্টাররা তখন বুঝে যায় যে ক্যাসিনোতে চুরি হচ্ছে। তাই তারা সবাই মিলে তখন ক্যাসিনোর উদ্দেশ্যে তাড়াতাড়ি করে বের হয়। এদিকে যে মেয়েটি অ্যালার্ম বাজিয়েছিল, জো তার দিকে বন্দুক তাক করে তাকে সেখানকার লকারগুলো খুলে দিতে বলে। মেয়েটি তখন ভয় পেয়ে আর কোনো উপায় না পেয়ে লকার খুলে টাকাগুলো ব্যাগে ঢুকাতে থাকে। তারা ক্যাসিনোর সমস্ত টাকা লুট করে পালানোর সময় দেখে যে মাফিয়াগুলো ইতোমধ্যেই সেখানে চলে এসেছে। তাই
তাই তারা ক্যাসিনোর ছাদ টপকে পাশের বিল্ডিং দিয়ে নিচে যায়, কিন্তু সেখানেও মাফিয়াগুলো চলে আসে। তারপর মাফিয়াগুলো তাদের উপর গুলি করতে থাকে, কিন্তু তারা একটি দেয়াল টপকে গাড়ির কাছে চলে যায়। তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে তারা সেই মাফিয়াদের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়। এরপর তারা শহর থেকে দূরে এসে টাকাগুলো 4 জন মিলে ভাগ করে নেয়। আর মায়ুনকে তারা বিদায় দিয়ে 3 বন্ধু মিলে কিমের বাড়িতে গিয়ে ওঠে এবং তারা ঠিক করে তারা কিছুদিন এখানেই থাকবে। অন্যদিকে দেখা যায় সেই ক্যাসিনোর নিরাপত্তা প্রধানের দায়িত্বে যে ছিল তাকে একটা লোক শুট করে মেরে ফেলে। আর যে শুট করে সে এই ক্যাসিনোর মালিক, তার নাম হান, আর সে একজন বড় মাপের গ্যাংস্টার ছিল। তারপর এই হান নামের লোকটা অস্ত্র ব্যবসায়ীর কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে কিছুদিন আগে তার কাছ থেকে কেউ অস্ত্র কিনেছে কিনা। লোকটা বলে না, এমন কারো কাছে সে অস্ত্র বিক্রি করেনি। তবে হান ঠিকই বুঝতে পারে যে ক্যাসিনো ডাকাতির জন্য অস্ত্র সেখান থেকে নেওয়া হয়েছিল, তাই সে অস্ত্র ব্যবসায়ীর লোকদের মেরে ফেলে এবং অস্ত্র ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি দেয়। তখন ভয় পেয়ে অস্ত্র ব্যবসায়ী জানায় সে 4 জনের কাছে এই অস্ত্রগুলো বিক্রি করেছিল। হান তখন অস্ত্র ব্যবসায়ীর মাধ্যমে শিখকে ফোন করে তাদের লোকেশন জেনে নেয়, আর সেখান থেকে চলে আসার পর বোমা মেরে বংয়ের পুরো দোকান ধ্বংস করে দেয় এবং বং সেখানেই মারা যায়। শিখ তখন মায়ুনকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সেখানে সবকিছু ঠিক আছে কিনা। মায়ুন বলে এখানে তো সবকিছু ঠিকঠাক আছে। তারপর দিন মায়ুন ক্যাসিনোতে ডিউটি করতে যায়। তখনই ক্যাসিনোর মালিক সমস্ত ওয়েটারদেরকে ডেকে পাঠায়, কারণ তারা ওয়েটারদের উপর সন্দেহ করেছে। তাই মায়ুন প্রচন্ড রকমের ঘাবড়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল মাফিয়াগুলো হয়তো তাকে সন্দেহ করেছে, কারণ সে ওই দিন ক্যাসিনো থেকে ছুটি নিয়েছিল। মায়ুন ওয়াশরুমের অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর মায়ুন তার রুমে এসে তার টাকার ব্যাগটা নিয়ে যখনই পালিয়ে যাবে তখন দেখে হান আগে থেকেই সেখানে এসে বসে আছে। এবার হান মায়ুনকে মেরে তার মোবাইলটি নিয়ে নেয়। আর এদিকে শিখরা 3 জন মিলে অন্য একটা শহরে এসে কয়েকদিনের জন্য একটি হোটেলে ওঠে। রাতে ঘুমের মধ্যে শিখ মায়ুনকে নিয়ে একটি দুঃস্বপ্ন দেখে, ফলে তার ঘুম ভেঙে যায়। তারপর সে রুম থেকে বের হয়ে ওই হোটেলের ক্যান্টিনে এসে ড্রিঙ্ক করতে থাকে এবং মায়ুনের খোঁজ নিতে তাকে ফোন দেয়। তখনই সে খেয়াল করে তার থেকে কিছুটা সামনে বসা একটা লোকের কাছে রিংটোন বাজছে, আর এটাই হলো হান। মায়ুনকে মেরে সে এখানেও চলে এসেছে। তখন সে দৌড়ে রুমে এসে সবাইকে বিষয়টি জানিয়ে দেয় এবং পালানোর জন্য বেরিয়ে আসে। তারা পার্কিং এ গিয়ে যখনই গাড়িতে উঠে তখন দেখে তাদের গাড়ি স্টার্ট দিচ্ছে না। এরপর তারা অন্য একটা গাড়ি নিয়ে পালানোর সময় দেখে হান বন্দুক হাতে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হান তখনই তাদেরকে অনবরত গুলি করতে থাকে। তখন একটা গুলি জোয়ের হাতে লাগে এবং তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে সেখানে 3 জন প্রচন্ড আহত হয়ে যায়। হান কাছে এসে শিখের মাথায় বন্দুক ধরে। শিখ তখন ভয়ে কাঁপতে থাকে, কারণ সে ধরে নিয়েছিল এবার সে আর বাঁচতে পারবে না। তখন হান গুলি না করে তাদেরকে বলে যে তোমাদের 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে পালিয়ে যত দূর যেতে পারো। তখন তারা সেখান থেকে পালিয়ে সরাসরি একটি হাসপাতালে চলে আসে জোয়ের চিকিৎসা করার জন্য। পরদিন জো কিছুটা সুস্থ হলে শিখ জানালা দিয়ে দেখে যে হান সেই হসপিটালেও চলে এসেছে। হান সেখানে এসে দরজা খুলে দেখে যে তারা সেখান থেকে পালিয়ে গেছে। তারপর শিখরা সেখান থেকে লিফটে ওঠার সময় হান তাদেরকে দেখে ফেলে এবং গুলি চালাতে থাকে। তারা কোনো রকমে সেখান থেকে বের হয়ে একটা গাড়ি দেখতে পায়। তারা তখন কোনো কিছু না ভেবেই সেই গাড়িতে উঠে পড়ে এবং তারা সেখান থেকে পালিয়ে অনেকটাই দূরে চলে যায়। হঠাৎ তারা বুঝতে পারে তারা যে গাড়িতে করে পালিয়ে এসেছে এটা আর কারো নয়, হানেরই গাড়ি। এই গাড়িতে করেই হান তাদেরকে খুঁজতে এসেছিল। এরপর হান মায়ুনের মোবাইল থেকে তাদেরকে কল দেয়। শিখ কল ধরে হানের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে আমরা ভুল করেছি, আমরা আপনার সমস্ত টাকা আর গাড়ি ফিরিয়ে দিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব, তবুও আমাদেরকে বাঁচতে দিন প্লিজ। কিন্তু হান তাদেরকে বলে তোমরা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো। আমি যে খেলা একবার শুরু করি তা শেষ করা না পর্যন্ত আমি থামি না।
আর তোমরা আমার জিনিস চুরি করেছো, পুলিশ কেন তোমাদের শাস্তি দিবে? আমিই আমার প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট। তোমরা যত দূরেই যাও না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। তখন তারা বুঝতে পারে হানের কাছে হাজারবার ক্ষমা চেয়েও লাভ নেই। এরপর তারা গাড়ি নিয়ে শহর থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত বিল্ডিং এর সামনে চলে আসে। এখানে তেমন কোনো মানুষের আনাগোনা নেই। সেখানে গিয়েই শিক তার বন্ধুকে ফোন করে, যার সঙ্গে তার জেলখানায় পরিচয় হয়েছিল, অর্থাৎ যে তাদেরকে তাইওয়ানে নিয়ে যেতে চেয়েছে। শিক তাকে তাদের ঠিকানা দেয় এবং তাদেরকে এখান থেকে নিয়ে যেতে বলে। তারা অনেক বিপদের মধ্যে রয়েছে। তখন শিকের বন্ধু তাকে জানায় তার সেখানে পৌঁছাতে একদিন লেগে যাবে, তাই তারা ওই পরিত্যক্ত বিল্ডিং এ লুকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় এর আগে হান যে অস্ত্র ব্যবসায়ী বংকে খুন করেছিল, সেই বংয়ের ভাই প্রতিশোধ নেওয়ার জন্য হানকে খুঁজে বেড়াচ্ছে। সেও ছিল একজন প্রভাবশালী ব্যক্তি। অন্যদিকে হানের কয়েকজন লোক এসে কিমের বাবা মাকে তুলে নিয়ে যায়। আর তখনই কিম তার মায়ের নাম্বারে কল করে তাকে সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করে। তার মা বলে সবকিছু ঠিক আছে আর সে কোথায় আছে তা জিজ্ঞেস করে। কিন্তু কিম তার মায়ের কথা শুনে বুঝে যায় যে তাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে। তাই কিম তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে দৌড়ে বেরিয়ে যায়। নিচে শিকের সাথে কিমের দেখা হয়। তাকে সে সবকিছু খুলে বলে এবং বলে যে আমি বাড়িতে চলে যাচ্ছি, আশা করি তোমরা তাইওয়ানে পৌঁছাতে পারবে এবং ভাগ্য ভালো হলে আমিও খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসব। এরপর তাদের বিদায় দিয়ে কিম বাড়ির দিকে রওনা দেয়। এখন সে বিল্ডিং এ শিক এবং জো একা রয়ে গেল। সেই রাতে হান সেখানে চলে আসে। সে জো এবং শিককে গুলি করতে থাকে। তখন শিক এবং জো হানকে উল্টো গুলি করতে থাকে এবং দুইজন আলাদা হয়ে যায়, কারণ একসাথে না থেকে দুইজন দুই দিকে থাকলে হানকে আক্রমণ করা সহজ হবে। তাদের মধ্যে অনেক গোলাগুলি চলতে থাকে, কিন্তু শিক এবং জো এর অভিজ্ঞতা না থাকায় তারা সঠিক টার্গেটে গুলি চালাতে পারছে না, যার জন্য হঠাৎ একটি গুলি এসে শিকের কাঁধে লাগে আর সে পড়ে যায়। এটা দেখে জো চিৎকার করে বেরিয়ে এসে হানকে গুলি করতে থাকে। তখনই হান জোকে গুলি করে, ফলে সে মাটিতে পড়ে যায়। এরপর জো এর উপর হান আরো বেশ কয়েকটা গুলি করে। এটা দেখে শিক মাটি থেকে উঠে চিৎকার দিয়ে হানের উপর গুলি চালাতে থাকে। তারপর হান সেখান থেকে নিরাপদে সরে যায়। শিক গিয়ে জোকে ধরে একটি রুমে রেখে আবার বাইরে আসে গাড়ি নেওয়ার জন্য, কিন্তু সেখানে হান দাঁড়িয়ে ছিল। শিক আবার ঘুরে রুমে গিয়ে দেখে জো মারা গেছে। এটা দেখে সে কষ্টে পাথর হয়ে যায়। তারপর সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাইরে এসে হানের উপর গুলি চালাতে থাকে, কিন্তু হঠাৎ শিকের বন্দুকের বুলেট শেষ হয়ে যায়। আর তখনই হান গুলি করলে শিকের গায়ে আরেকটি গুলি লাগে এবং আবারও সে পড়ে যায়। এবার হান শিকের একদম কাছে এসে যখনই শিককে ফাইনালি শুট করে মেরে ফেলবে, তখনই বংয়ের ভাই লিও তার গ্যাং নিয়ে সেখানে চলে আসে। তারা গাড়ি থেকে নেমে হানের উপর আক্রমণ করে, যার কারণে হান শিককে আর মারতে পারে না। হান এবং তাদের মাঝে প্রচন্ড গোলাগুলি চলতে থাকে। শিক তখন সেখান থেকে উঠে নিরাপদ জায়গায় চলে যায় আর হানের গায়ে অনেকগুলো গুলি লাগে, তাই প্রচন্ড আহত হয়ে সে পালাতে থাকে। অবশেষে সে একটা নদীর পাশে চলে আসে। এরপর তারা হানকে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে পানির নিচে তলিয়ে যায়। এরপর পানিতে আরো কয়েকটি গুলি করে লিও। এরপর সিন পরিবর্তন হয়। দেখা যায় শিক তাইওয়ানে চলে গেছে। সেখানে শিকের একটি বাড়ি হয় এবং সে সেখানে একটি শপও খোলে, যেটা তার অনেক দিনের স্বপ্ন ছিল। কিন্তু এসবের কোনো কিছুতে সে সুখ খুঁজে পায় না, কারণ সে তার বন্ধুদের এখনো ভুলতে পারেনি। সে তাদেরকে এখনো খুব মিস করে। একদিন শিক এক ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারে যে ওই আক্রমণের পরে হান নদীতে পড়ে গিয়ে কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। এরপরে শিক ভাবে যে এভাবে পালিয়ে থাকলে তাকে সারা জীবন পালিয়েই থাকতে হবে। তাই সে ঠিক করে সে আবারও দক্ষিণ কোরিয়াতে গিয়ে বসবাস করবে। এজন্য শিক আত্মরক্ষার জন্য সকল ধরনের ট্রেনিং এবং অস্ত্র চালানোর প্র্যাকটিস করতে থাকে। এইভাবে শিক অস্ত্র চালানোয় অনেক দক্ষ হয়ে ওঠে। সে তার বন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং কিমের খোঁজ নিতে সে কোরিয়ার দিকে রওনা দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।